স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। আজ ওয়াশিংটনে ট্রাম্প মোদির বৈঠক। গুরুত্ব পাবে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি। চীনকে মোকাবেলায় নির্ধারিত হতে পারে দুই দেশের কৌশল। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বাস্তবতা দেখছেন না ট্রাম্প। পুতিনের সঙ্গে সৌদিতে যুদ্ধবিরতি বৈঠকের সম্ভাবনা। এবং ফের গাজায় সংঘাতের শঙ্কা। সেনা প্রস্তুত করছে ইসরায়েল। সোচ্চার হামাসে যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান গাজাবাসীর। Rainbow Paints, the color of joy. দর্শক শিরোনামগুলো দেখছিলেন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে চোখ রাখছে সারা বিশ্ব। বৃহস্পতিবার রাতেই ওয়াশিংটনে তাদের আলোচনায় বসার কথা। আর ধারণা করা হচ্ছে বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি। উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। কদিন আগেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা এক উড়োজাহাজ ভারতীয়কে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয় বিরূপ প্রতিক্রিয়া নয়, বরং এতে দিল্লির সায় ছিল। এবার পশ্চিমাদের সঙ্গে খাতির বাড়ানোর ইঙ্গিত নিয়ে ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2 দিনের সফরে পৌঁছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ডের সঙ্গে আলাপ সারেন মোদি। এবার দ্বিপাক্ষিক বৈঠক করার পালা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। দূরে তার বৈঠক হওয়ার কথা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতেই। ট্রাম্প মোদির আলোচনায় কি কি বিষয় থাকতে পারে সেসব নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। বলা হচ্ছে ট্রাম্পের উচ্চ শুল্কের তীর এড়াতে চান মোদি, চান বাণিজ্যের ঝুড়ি আরও প্রসারিত করতে। আলোচনায় যে অভিবাসন ইস্যুও থাকবে তার বলার অপেক্ষা রাখে না। বলা হচ্ছে ট্রাম্প মোদির বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ, কারণ এই সুযোগে আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলাপ সেরে নেবেন তারা। আর সেটা হলে অবধারিতভাবেই বাংলাদেশের পট পরিবর্তনের ইস্যু নিয়ে নাক গলাবেন দুই বিশ্বধর দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ইউক্রেন রাশিয়া এবং হামাস ইসরায়েল সংঘাত বন্ধের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। কানাঘুষা রয়েছে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে নরেন্দ্র মোদীকে প্রস্তাব দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আফরিন মৌ, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া এখন আর বাস্তবসম্মত নয়। রাশিয়ার হাতে বেদখল ভূখণ্ড উদ্ধার হওয়ার আশাও কম, তবে যুদ্ধ থামাতে চান। রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। জানিয়েছেন সৌদি আরবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হতে পারে যুদ্ধবিরতির আলোচনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন তিনি ক্ষমতায় থাকলে কখনোই যুদ্ধে জড়াতো না রাশিয়া ইউক্রেন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই শুরু করেছিলেন যুদ্ধ বন্ধের তৎপরতা। আর তারই ফলাফল রাশিয়া ও ইউক্রেন দুদেশের প্রেসিডেন্টের সাথেই তার বুধবারের দীর্ঘ ফোনালাপ। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনেই যুদ্ধবন্ধে আগ্রহী। অদূর ভবিষ্যতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পুতিনের সাথে সৌদি আরবে বৈঠক করতে পারেন ট্রাম্প। মন্তব্য করেন ইউক্রেনের ন্যাটোতে যোগদান প্রসঙ্গেও। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া বাস্তবসম্মত হবে তা মনে করি না আমি। দেশটির হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব। এরই মধ্যে ক্রেমলিনও জানিয়েছে ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।
এদিকে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে রক্ষা করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন জেনেলস্কি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আবারও ভয়াবহ সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে গাজা উপত্যকায়। নতুন করে সংঘর্ষের দিকে মোড় নিতে পারে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনা। এরই মধ্যে উপত্যকাটির আশেপাশে সেনা প্রস্তুত করছে দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজাবাসী মনে প্রাণে চাইছে যুদ্ধবিরতি বাড়ানোর পথেই হাঁটুক দুই পক্ষ। গাজায় আবারও যুদ্ধ শুরুর বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পর উপত্যকাটি আশেপাশে সেনা বাড়াতে শুরু করেছে দখলদাররা। বুধবার থেকেই তারা গাজা সীমান্তে জড়ো করছে ট্যাঙ্ক সহ ভারী সাজোয়াজান। হামাস যদি 15 ফেব্রুয়ারির মধ্যে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তবে আবার শুরু হয়ে যেতে পারে ইসরায়েলি হামলা। 15 মাস ধরে চলা এই সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। অধিকাংশ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। খাবার পানির সংকট তো রয়েছেই, আশ্রয় কেন্দ্রেরও রয়েছে অভাব। এমন অবস্থায় যুদ্ধ শুরু হলে আরো কঠিন হয়ে যাবে গাজার বাসিন্দাদের জীবন। তাই মনে প্রাণে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার জন্যই প্রার্থনা করছে গাজাবাসী। 7বার বাস্তুচ্যুত হয়েছি আমরা। এরপর কোথায় যাব তা নিয়ে কোনো ধারণাই নেই। প্রথমে ট্রাম্প, তারপর নেতানিয়াহু আর হামাসের খবর গোটা পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। মানুষ এখন ক্লান্ত, আর যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই। এদিকে বুধবার বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলের হাতে প্রাণ হারিয়েছে শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন আরো 8 শতাধিক মানুষ। উদ্ধার হয়েছে 6 শতাধিক মরদেহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের সহায়তায় আগামী 6 মাসের মধ্যেই সেখানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বুধবার এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। কয়েক বছর ধরে ইসরায়েল এবং ইরান ছায়াযুদ্ধ চালিয়ে গেলেও 2024-এ তা ভয়াবহ আকার ধারণ করে। গেল এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ করে তেহরান। পাল্টা তেল আবিব হামলা চালালেও সে যাত্রা তার ভয়াবহ আকার ধারণ করেনি। এরপর হিজবুল্লাহ প্রধান নিহতের পর তেল আবিবে হামলা চালালে তেহরানে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাধায় সে সময় বড় আকারে আগ্রাসন চালাতে পারেনি নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে তেল আবিব। একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বুধবার এ চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের মদদে আগামী কয়েক মাসের মধ্যেই বড় ধরনের হামলা হবে। ফর্দো এবং নাতানজ শহরে এই হামলার পরিকল্পনা সফল হলে দেশটির পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তথ্য বলছে, 2024 সালের অক্টোবরে ইসরায়েলের ঝটিকা অভিযানে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে ইরানের, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। আর তেহরানের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থায় হামলার ঝুঁকি সৃষ্টি করেছে। আফরিন মৌ, নিউজ 24। দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই ভারতবাসীর। মুখ্যমন্ত্রী পদ কে পাবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এই দৌড়ে রয়েছে একাধিক নাম। এই পদে নারীর কথাও বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। গুঞ্জন উঠেছে এই পদে আসতে যাচ্ছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ। যদিও আম আদমির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানোয় এই পদের প্রধান দাবিদার বিজেপির প্রভেশ শর্মা। তবে দিল্লির বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় 1 সপ্তাহ পার হলেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে থাকায় দিল্লির সরকার গঠনের প্রক্রিয়া আপাতত বন্ধ। সব ঠিক থাকলে নয়া মুখ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শপথ নিতে পারে আগামী রোববার।
2024 সালে রেকর্ড সংখ্যক সাংবাদিককে নিহতের ঘটনা দেখেছে বিশ্ব। গেল বছর সাংবাদিক নিহতের এই সংখ্যা গিয়ে ঠেকে 124 জনে, যার মধ্যে প্রায় 70% প্রাণহানির জন্য দায়ী ইসরায়েল। কারণ তাদের অধিকাংশই ইসরায়েল হামাস যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক মুক্ত ও অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। জানায় 2024 সালে বিশ্বের 18টি দেশে নিহত হয়েছেন অন্তত 124 জন সাংবাদিক। বিশ্বে এর আগে এক বছরে কখনো এত সংখ্যক সাংবাদিক নিহত হওয়ার রেকর্ড নেই। তবে সিপিজের এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইসরায়েল জানায় সাংবাদিকদের উপর কখনো হামলা, নির্যাতন, নিপীড়নের পক্ষে নয় তেল আবিব। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরা। আবার স্বাগত গ্লোবাল টাইমে। সৌদি আরবের নিয়ম শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি ডাটা সেন্টার নির্মাণে স্থানীয় এক কোম্পানি 500 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। ডাটা ভোল্ট এবং নিয়মের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে 1.5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এআই ডাটা সেন্টার তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়িত হবে নিয়মের অক্সাগন শহরে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নিয়মকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শিল্প কমপ্লেক্সে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে সৌদি সরকার। নিয়ম প্রকল্পের অংশ হিসেবে দ্য লাইন নামে একটি 170 কিলোমিটার দীর্ঘ আয়নার মতো ভবন তৈরি করা হচ্ছে। 2022 সালে এই প্রকল্পের ঘোষণা দেওয়ার সময় জানানো হয়েছিল 2030 সালের মধ্যে এখানে বসবাস করবে 10 লাখ মানুষ। 2045 সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে হবে 90 লাখ। ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি দূতাবাসের সেবার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসছেন, বিশেষ করে পাসপোর্ট নবায়ন এবং বিভিন্ন কাগজপত্র সত্যায়নে। তবে দূতাবাস কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট আর নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। ওমান থেকে পলাশিলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাস থেকে নানা সেবা নিতে হয় প্রবাসীদের। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসীদের এমন সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীদের অভিযোগ, দূতাবাস থেকে ন্যূনতম সেবা পেতে তাদের নানান ভোগান্তি পোহাতে হয়। সকাল 8টার দিকে দাঁড়াইছি এখানে, প্রায় 7টা বাজে আমাদের শুধু টাকাটা জমা নিতে। আমরা চাই যে টাকা যে জমা নেওয়ার বিষয়টা এটা অনলাইন ভিত্তিক করুক। আমরা অনেক লোকজন হওয়ার কারণে যে ধরনের গ্যাদারিং হচ্ছে এটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। আমরা অনেকে সালালা, সোহার, সাহাম থেকে আসে, ভোর 4টার থেকে সিরিয়াল ধরি, তারপরেও ওই দিনে পাসপোর্টের কাজ সম্পূর্ণ করতে পারি না। অবকাঠামো ও জনবল সংকটই এই ভোগান্তির অন্যতম কারণ বলে জানা গেছে। তাই ওমান দূতাবাসের অবকাঠামো ও জনবল বৃদ্ধি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতারা। অতি সত্বর এই দূতাবাসকে পরিবর্তন করে আমাদের যে প্রবাসীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে সার্ভিস দেওয়ার জন্য আসে, তাদেরকে যেন সার্ভিস দেওয়ার মতো একটি উপযুক্ত পরিবেশ গ্রহণ করতে পারে। তবে দূতাবাস কর্তৃপক্ষের দাবি, নানান সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। জায়গা স্বল্পতা আছে, আমাদের অনেক কর্মকর্তা আছেন যারা পার্টিশন করে বসে আছেন। আমাদের পাসপোর্টের সার্ভারও কিন্তু তাদের বসে একটু পার্টিশন করে। তো আমরা চেষ্টা করছি পাশের একটি ভবন ভাড়া করার, অথবা নতুন একটি জায়গায় যদি দূতাবাস স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়। আমরা আমাদের মন্ত্রণালয়কে জানাইছি, এখন মন্ত্রণালয় এই বিষয়টিতে কাজ করছে। ওমানে প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। ফলে তাদের জন্য দূতাবাসের কার্যক্রম আরও উন্নত ও সহজলভ্য করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। জমকালো আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের এই পিঠা উৎসব রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। আয়োজকরা বলছেন, পরবাসে দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরাই মূল লক্ষ্য।
যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতকাল জুড়ে বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠা খাওয়ার ধুম। প্রবাসীর কর্মব্যস্ত জীবনে এমন ঘরোয়াভাবে পিঠাপুলির আয়োজন প্রায় অসম্ভব। তাই বলে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে নেই যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। সেখানে দেখা মেলে নানান দেশীয় সুস্বাদু পিঠার পসরা। পিঠার উৎসব যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। বিভাগীয় সমিতির যে নতুন কমিটি, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। খুলনা বিভাগের 10টি জেলা সবাইকে একসঙ্গে করতে পারি, সবার মধ্যে ইউনিটি বৃদ্ধি করতে পারি এবং আমাদের যে নেক্সট জেনারেশন তাদেরকে আমাদের যে কৃষ্টি কালচার সেগুলোর সাথে পরিচিত করতে পারি এবং আমাদের যে ঐতিহ্যবাহী পিঠাগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। আজকের এই খুলনা বিভাগীয় সমিতির আয়োজনে পিঠা উৎসবে এসে অত্যন্ত আনন্দিত এবং এই উৎসবের শুভকামনা আশা করতেছি। এই বছর এত সুন্দর করে প্রোগ্রামটা হলো, জাস্ট গত বছর থেকেও আজকে এবার হলো আমাদের খুলনাবাসীরা অনেক সুন্দর এনজয় করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদেরকে সত্যি অনেক সহযোগিতা করেছে। প্রতিটি পিঠা এবং আমাদের যে কৃষ্টি কালচার এটাকে উৎসাহিত করার জন্য এবং এই লন্ডনের বুকে এটাকে আরো প্রসারিত করার জন্য ধন্যবাদ সবাইকে। সভাপতি নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যামের মেয়র মঈন কাদরি। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে আবৃত্তি, নাচ, গান ছাড়াও রাখা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। আজ ওয়াশিংটনে ট্রাম্প মোদির বৈঠক গুরুত্ব পাবে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি। চীনকে মোকাবেলায় নির্ধারিত হতে পারে দুই দেশের কৌশল। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বাস্তবতা দেখছেন না ট্রাম্প। পুতিনের সঙ্গে সৌদিতে যুদ্ধবিরতি বৈঠকের সম্ভাবনা। এবং ফের গাজায় সংঘাতের শঙ্কা। সেনা প্রস্তুত করছে ইসরায়েলে। সোচ্চার হামাস। যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান গাজাবাসীর। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইম। এতক্ষণ ভালো থাকার জন্য ধন্যবাদ সবাইকে।